মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঈদ উল ফিতর উদযাপন, জামাতে প্রবাসী বাংলাদেশিদের ঢল, মিল রেখে বাংলাদেশেরও কিছু জায়গায় নামাজ আদায়, একদিনে সারা বিশ্বে পালনের রীতি চালুর আহ্বান। পরিবার ছাড়া মা বাবা থেকে সন্তান ওয়াইফ ছাড়া মনে করেন ঈদ করাটা বহুত কষ্টের জন্য। দোয়া মুনাজাত করা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া সহকার অন্যান্য দেশের। সৌদির সাথে মিল করে আমরা নামাজ পড়ি। এক উম্মাহ এক চাঁদ এই স্লোগানকে সামনে রেখেই আমরা প্রতি বছরের নেই আজকে ঈদের সালাত আদায় করেছি। দেশে যে চলমান সংকট বা চলমান যে সমস্যা আছে এগুলো যাতে আল্লাহ দূর করে দেয়। ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। আগারগাঁওয়ে বাণিজ্য মেলার পুরাতন মাঠে লক্ষাধিক মুসল্লি সমাগমের আশা। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। 15,000 পুলিশ অফিসার নিয়োজিত থাকবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছেন নগরবাসী, লঞ্চে যাত্রীদের ভিড়। শিডিউল বিপর্যয় না থাকলেও ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে মানুষ পরিবহন, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। উদারপন্থী দলগুলোকে বাধা দিলে উত্থান ঘটবে জঙ্গিবাদের, বললেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচন ঘিরে টালবাহানা করা হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি। চলন্ত প্রাইভেট কারে একের পর এক গুলি। চট্টগ্রামের বাকলিয়ায় গাড়িতে সন্ত্রাসী হামলা, প্রাণ গেল 2 জনের, গুলিবিদ্ধ আরও 2। জড়িতরা ছাড় পাবে না, হুঁশিয়ারি র্যাবের। এবং বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, ইন্দো বাংলা সাবডাকশন জোন ও ডাউকিচ্যুতির কারণে বাড়ছে শঙ্কা। ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত পরিকল্পনা গ্রহণের পরামর্শ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকেই মসজিদে মসজিদে স্থানীয়দের পাশাপাশি জামাতে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। সকাল 6:28 হওয়া নামাজের ইমামতি করেন সৌদি পার্লামেন্টের শেখ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস। সেখানে লাখো মুসল্লি নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন। এদিকে রাজধানী রিয়াদের কেন্দ্রীয় জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এতে বিভিন্ন দেশের মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন হাজারো প্রবাসী বাংলাদেশি। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন তারা। এই জামাতে বিশ্বের প্রত্যেকটি মুসলমানের জন্য বিশেষভাবে দোয়া মুনাজাত করা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া সহকার অন্যান্য দেশের। সবাই একসাথে নামাজ পড়ে ভ্রাতৃত্ববোধের বন্ধন থেকে, ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরা সবাই একে অপরের সাথে কৌশল বিনিময় করি। একই দিন কুয়েতেও ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 5:56 দেশটির 22টি স্থানে বাংলায় খুতবা পাঠের মধ্য দিয়ে নামাজ পড়ানো হয়। প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির ফুদাল্লা মসজিদে এবং ফারওয়ানিয়াতে। পরিবার ছাড়া মা বাবা থেকে সন্তান ওয়াইফ ছাড়া মনে করেন ঈদ করাটা বহুত কষ্টের জন্য। যদিও আমার এই বিদেশের মাটিতে প্রথম ঈদ, তারপরও এই মনটা কিন্তু দেশের মাটিতেই রয়ে গেছে। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই জেরুজালেমে যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় পবিত্র আল আকসা মসজিদে। এতে অংশ নেন কয়েক হাজার ফিলিস্তিনি। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের দেশে দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পর্তুগালের রাজধানী লিসবনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। সেখানকার সবশেষ খবর জানাতে লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। পর্তুগালে ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত যদি আমরা বলি সেটি অনুষ্ঠিত হয়েছে লিসবনে। এই বড় ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়েছে এবং স্থানীয় সময় সকাল 8:30টায় এই ঈদ জামাতকে কেন্দ্র করে শুধু রাজধানী লিসবন নয়, বিভিন্ন শহর থেকেও আমরা প্রবাসী বাংলাদেশিদের এখানে আসতে দেখেছি।
এসে তারা যুক্ত হয়েছেন, ঈদের নামাজ আদায় করেছেন। এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রবাসী বাংলাদেশিরা বা মুসল্লিরা এখানে যারা ঈদ জামাত আদায় করেছেন তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা যদি বলি যে পর্তুগালের এই লিসবনের মাতৃমুনিস পার্ক একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে একসাথে কয়েক হাজার মুসল্লি প্রতি বছর প্রতি ঈদ জামাতে অংশ নিয়ে থাকেন এবং এটি প্রবাসী বাংলাদেশিদের আয়োজনেই হয়ে থাকে। শুধুমাত্র বাংলাদেশিরাও নয়, এখানে অন্যান্য মুসলিম অভিবাসীরা, পর্তুগালে যেই মুসলিম অভিবাসীরা বসবাস করেন সেখানে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা যারা রয়েছেন, এখানে অ্যাঙ্গোলা, মোজাম্বিক, আফ্রিকার বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরাও পর্তুগালে বসবাস করেন, তারাও কিন্তু এই জায়গাটিতে বিপুল পরিসরে এই ঈদ জামাতের আয়োজনে অংশগ্রহণ করেন। এবং ঈদের জামাতকে কেন্দ্র করে আমরা দেখি যে ভোরের আলো ফোটার আগেই এখানে আমরা যদি বলি যে পর্তুগালে এটি ইউরোপের পর্তুগাল প্রবাসী নয়, শুধুমাত্র ইউরোপে মুসলিম বাংলাদেশি অভিবাসী যারা আছেন তাদের সবচেয়ে বড় ঈদ জামাত এটি। এখানে শুধুমাত্র বাংলাদেশিরা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা তারা কিন্তু একসাথে ঈদের নামাজ আদায় করে থাকেন এবং এই ঈদ জামাতটির আয়োজক প্রবাসী বাংলাদেশিরা। এখানে ঈদ জামাতকে কেন্দ্র করে আমরা এখনো দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মুসল্লিরা রয়েছেন যারা ঈদের জামাত শেষ করেছেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করছেন। তারা পরিবারের সাথে ঈদ করতে পারেননি এবং সেই আক্ষেপ তাদেরটা অনেকটা ঘুচে গেছে এখানে এসে, কারণ তারা একদম দেশীয় আমেজের কথা যদি আমরা বলি, দেশীয় আমেজে কিন্তু এখন এখানে তারা ঈদের জামাত আদায় করেছেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করতে পারছেন। এবং এই আজকে পর্তুগালে ছুটির দিন থাকায় তারা কিন্তু ঈদের নামাজের পরে বেশ খানিকটা সময় পাবেন তাদের এখানে স্বজনরা যারা রয়েছেন বন্ধুদের সাথে সময় কাটানো। তো এই ছিল আসলে পর্তুগালের ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনের সবশেষ খবর। ঈদ জামাতের খবর জানতে এতক্ষণ ছিলাম পর্তুগালের লিসবনে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকা সহ দেশের কিছু জায়গায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। সকালে ঈদের জামাতে শিশু ও নারী সহ মুসল্লিরা অংশ নেন। ভেদাভেদ ভুলে একই দিন ঈদ উদযাপনের আহ্বান তাদের। পাশাপাশি দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু জায়গায় ঈদ উল ফিতরের জামাত আদায় করা হয়েছে। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীর পান্থপথে সকাল 7:15টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দেন শিশু, নারী সহ মুসল্লিরা। ঈদের জামাত হয়েছে মালিবাগ সহ আরো কয়েকটি এলাকায়। ভেদাভেদ ভুলে একই দিনে রোজা রাখা ও ঈদ উদযাপনের রীতি চালুর দাবি তাদের। দেশে যে চলমান সংকট বা চলমান যে সমস্যা আছে এগুলো যাতে আল্লাহ দূর করে দেয়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো খুব ভালোভাবে চেয়েছি। এক আল্লাহ এবং নবী এক, কোরআন এক, সবই এক, কিন্তু আমরা কেন দলে দলে বিভক্ত হয়ে গেছি? আমরা চাই সকলে একসাথে যে আমরা বাংলাদেশে একসাথে ঈদ করতে পারি। 24 ঘন্টার মধ্যে একটা তারিখ, 24 ঘন্টার মধ্যে একটা বার হয়। সুতরাং এই বারের মধ্যে সমস্ত পৃথিবীতে একটা দিন সংগঠিত হবে। সেই দিনই ঈদ করবে, সেই দিনে আরাফা করবে, সেই দিনে আশুরা করবে, রোজা করবে এবং সেই দিনই ঈদ করবে। ঈদের জামাতে অংশ নিয়ে উৎফুল্ল শিশুরাও। ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ঈদের জামাত পড়তে ভালো লাগে, আলহামদুলিল্লাহ মজাই লাগে। ঢাকার বাইরেও আদায় করা হয়েছে ঈদের নামাজ। ময়মনসিংহ নগরীতে অনুষ্ঠিত জামাতে 2 শতাধিক মানুষ অংশ নেন। নামাজ আদায় হয়েছে চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর ও বরিশালে। 21 বছর পর্যন্ত আমরা এখানে নামাজ আদায় করি। আজকে অত্যন্ত খুশির দিন। আমরা এই ঈদ উপলক্ষে এখন নামাজ শেষে আমরা আত্মীয়স্বজনের বাড়িতে ঘোরাফেরা করব। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশবাসীর মঙ্গল কামনা করা হয়েছে মুন্সিগঞ্জে। সৌদির সাথে মিল করে আমরা নামাজ পড়ি, আমরা সব ইসি করে আমরা সারা জীবন এইভাবে পড়ে আসি। পূর্ববর্তী প্রজন্ম করছে এবং ভবিষ্যৎ প্রজন্ম এইভাবেই চলবে। এছাড়াও দিনাজপুর, জামালপুর সহ দেশের 20 জেলার কিছু এলাকায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয় ঈদ। মাসুদুর রহমান, সময় সংবাদ। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেবার প্রত্যয় ব্যক্ত করেছেন। এর পরপরই তিনি চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের সময় চীনের সবচাইতে যারা প্রথিতযশা পানি বিশেষজ্ঞ আছেন তারা সকলেই উপস্থিত ছিলেন। তিনি মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কি কি উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং
চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। এর ভিতরে রয়েছে নদীর পানির সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়। এই প্রসঙ্গে আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনারা এর প্রতিফলন দেখতে পারবেন জয়েন্ট স্টেটমেন্টে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ব্রিফিং চলছে। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ঈদ প্রস্তুতির খবর। ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্রধান জামাত ঘিরে থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। আওয়ামী লীগ সহ যে কোনো সংগঠনের অপতৎপরতা মোকাবেলায় প্রস্তুত পুলিশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, নাশকতা করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বরাবরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8:30টায় সেই জামাতে থাকছে 35,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জানান, ঈদ জামাত ঘিরে নেই কোনো ঝুঁকি, নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকছে সিসিটিভির নজরদারি। আমরা 2 ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। তো অনেক কিছু তো আমরা নিরাপত্তার স্বার্থে গোপন রাখি। আমরা সবসময় সতর্ক আছি, বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে, যাতে নিরাপত্তার সাথে মুসল্লিরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন। বেলা 11:15টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে। গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন। আমরা জনগণকে নিয়ে, আপনাদের নিয়ে আমরা ওইটাকে প্রতিহত করব। এদিকে প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের অংশগ্রহণে এটি হবে রাজধানীর সবচেয়ে বড় জামাত। নামাজ শেষে মুঘল ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বের হবে ঈদ আনন্দ মিছিল। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। পুরো মিছিলের সামনে পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সবার প্রথমে থাকবেন। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এছাড়া 2 দিনব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রার খবর। করোনার ছেদ শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছে মানুষ। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এতদিন নির্বিঘ্ন চললেও শেষ সময় এসে ট্রেনেও কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করে কিছু ট্রেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ঈদ ঘিরে নাশকতা কোনো শঙ্কা নেই। তসলিম তৌহিদ, তানভীর হাসান মেঘকে সঙ্গে নিয়ে ঈদ যাত্রার শেষ দিনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলামিন তুষার। যাত্রীরা একরকম ধরেই নিয়েছেন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদের দেখা মিলতে পারে আজ। তাই তো আর সময় নেই, ফিরতে হবে আপনজনদের কাছে। শেষ দিনে এসেও তাই সদরঘাট লঞ্চ টার্মিনাল জুড়ে ছিল ঘরমুখী মানুষের ভিড়। লঞ্চগুলোর ডেক, কেবিন, এমনকি ছাদেও ছিল যাত্রীতে ভরপুর। তবে কেউ কেউ সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশও করেন। গতবারের থেকে এবারের
ডাবলের থেকে ডাবল আর কি। গুলিস্তানের পর থেকে প্রচুর জ্যাম। বছর থেকে মনে হচ্ছে ডিসিপ্লিন খারাপ, আইন শৃঙ্খলা বাহিনী এরকম ভাবে কাজ করতে আছে না। শেষ মুহূর্তে নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করলেও বাস কাউন্টারগুলোতে তেমন চাপ নেই বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরাও। অন্যান্য ঈদের বাজার থেকে এবার ঈদের বাজার খুবই মন্দা গেছে ভাই, কারণ ছুটি বেশি দিন আর যাত্রী ভাঙা ভেঙে চলে গেছে। আসছি টিকিট পেয়ে গেছি, বাট দ্য থিং ইজ দ্যাট বাস নাই, ভাঙা ছুটি হয়েছে, আরামে এসে গেছে। অনেক প্রচুর পরিমাণ গাড়ি আছে টার্মিনালে, কিন্তু ওই পরিমাণ যাত্রী নাই। অন্যান্য দিনের মতো শেষ দিনে এসে নির্ভেজাল ট্রেনের শিডিউল, তাই তো শেকড়ের টানে ছুটে চলা প্রতিটি মানুষের চোখে মুখে ঈদের আনন্দ। যদিও শেষ দিনে এসে বাড়তি ভিড় পৌঁছেছে ট্রেনের ছাদ অবধি। কমিউটার ট্রেনের ছাদে মানুষ থাকলেও আন্তনগর ট্রেনগুলোর ছাদে উঠতে দেওয়া হয়নি যাত্রীদের। বাংলাদেশের ইতিহাসে মনে হয় কখনো এত সহজ ঈদ যাত্রা হয় না। ট্রেন চলে গেছে, আমি মিস্টেক করছি, এই যে আমার টিকিট, এখন তো ভেতরে উঠলে আবার টাকা নেবে, আমি কি করব? আমি বাধ্য হয়ে উপরে উঠছি। তো আমরা চাই আমাদের পরিবারের সাথে ঈদ আনন্দটা উপভোগ করতে, এই কারণে আমরা যাচ্ছি। এদিন কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। ঈদকে ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান তিনি। কোনো ট্রেনেই কোথাও কোনো লেট হচ্ছে না, ঠিক টাইমে মোটামুটি চলে যাচ্ছে। আর 2 নম্বরে এখানে কোনো কালোবাজারি হচ্ছে না, দুর্নীতি প্রশ্রয় দেই নাই। এবং আমাদের যে কর্মচারী আছে রেলে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। গেল বছরগুলোর তুলনায় এবারের ঈদে স্বস্তিতে বাড়ি ফিরছেন নগরবাসী। ছুটি শেষে একইভাবে ফিরতে পারবেন কর্মব্যস্ত নগরীতে, এমনটাই আশা সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আলামিন তুষার, গাজীপুরের চন্দ্রায় মেহেদী হাসান এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি শুরুতে যাচ্ছি তুষারের কাছে। বেলা 11টা সাড়ে 11টার দিকের পর থেকে কিন্তু কিছুটা ভিড় আসলে কমলাপুর রেল স্টেশনে কমে যায়। যদি এখনকার অবস্থা যদি আমি বলি, আবারও কিন্তু লোকজন বাড়তে শুরু করেছে এবং দুপুরের পর থেকে, দুপুরের পরে কিন্তু বেশ কিছু ট্রেন থেকে, এবং গেল দিনের যদি কথা বলি, দুপুরের সময় কিন্তু ভিড়টা এরকম আসলে বেড়ে যায় এবং সন্ধ্যার দিকে কিন্তু সেই ভিড়টা আরও বাড়ে আমরা দেখেছি। এবং আজ যেহেতু বলাই যায় যে কিছুটা ধরে নেওয়া হচ্ছে চাঁদ উঠে যেতে পারে, আগামীকাল ঈদ হয়ে যেতে পারে, সেই জায়গা থেকে কিন্তু মানুষজন আসলে অনেকে বাড়ি যাচ্ছেন এবং প্ল্যাটফর্মে আসলে অপেক্ষমান যারা রয়েছেন তারা। এবং গেল দিনগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি, চট্টলা এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি কিন্তু অন্যান্য দিন এই সময়ের মধ্যে, যেটি আসলে 2:15 ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি আসলে প্ল্যাটফর্ম পেয়ে যায়। আজকে কিন্তু সেটি এখনও প্ল্যাটফর্ম পায়নি এবং আমরা দেখতেই পাচ্ছি যে কর্তৃপক্ষের এখান থেকে যেই বোর্ড দেওয়া হয়েছে সময়সূচি, সেখানে লেখা আছে যে সম্ভাব্য সময় 3টা, অর্থাৎ সেটা প্রায় 45 মিনিট মতো দেরি হবে। এবং এর আগে রাজশাহী কমিউটার ট্রেনটি প্রায় 2.25 ঘন্টার মতো দেরিতে কিন্তু ছেড়ে গেছে, যেটি আসলে 2:15টার সময় ছাড়বার কথা ছিল। সেই ট্রেনটি কিন্তু আমরা দেখেছি যে দুপুর 2টার সময় ছেড়ে গেছে। এর বাইরেও আমরা দেখছি যে আসলে সিল্ক সিটি এক্সপ্রেস যে ট্রেনটি 2:30টার সময় ছেড়ে যাবার কথা, সেই ট্রেনটি এরই মধ্যে 7 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, সেটিও ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া কালানি এক্সপ্রেস সিলেটের দিকে যাবে, সেটি আসলে 6 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। মধুমতি এক্সপ্রেস যে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেটিও 3টায় দেওয়া, যেহেতু রাজশাহীতে এর মধ্যে আসলে সিল্ক সিটি এক্সপ্রেস যে ট্রেনটি সেটি যাবে। তারপরে এদিকে এই জায়গাগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু সেই ট্রেনগুলো ছাড়তেও কিন্তু অনেকটাই দেরি হবে, কিন্তু ধরেই নেওয়া যায়। উপকূল এক্সপ্রেস ট্রেন রয়েছে, সেটি গতকাল কিন্তু বেশ ভরপুর ছিল, সেই জায়গা থেকে ধরে নেওয়া যায় সেই ট্রেন আজও কিন্তু ভরপুর থাকতে পারে। তো এই ছিল রেলপথের ঈদযাত্রার আমার কাছে এই মুহূর্তের সবশেষ তথ্য। আমরা এখন চলে যাব সড়কের তথ্য জানতে। গাজীপুরের চন্দ্রা এলাকায় আছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, শেষ মুহূর্তে আসলে ঈদযাত্রায় স্বস্তির খবরই আমরা পাচ্ছি। মহাসড়কের যে চিত্র গত 2 দিনের থেকে একদম বদলে গিয়েছে। আমরা দেখেছি সকালে কিছুটা চাপ থাকলেও বেলা গড়ানোর পরপর কিন্তু আমরা দেখেছি মহাসড়ক কিছুটা ফাঁকা হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তে আসলে যারা বাড়ি যাচ্ছেন তারা কিন্তু স্বস্তির ঢেকুর তুলছেন। একটু জানিয়ে রাখি যে এই যে সড়কটি, এই সড়কটি ধরে কিন্তু উত্তরাঞ্চলের 22 জেলার মানুষ, ঘরমুখ মানুষ আসলে এই পথ ধরে বাড়ি ফিরেন। আমরা গতকাল রাত থেকে এই সড়কটিতে আসলে এই দীর্ঘ যানজটের যে 2 দিনের ভোগান্তি সেটা কমাতে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। সেই সেনাবাহিনীর সহায়তায় আজ থেকে কিন্তু সকাল থেকেই কিন্তু স্বস্তি ফিরেছে এই সড়কে, অর্থাৎ ঢাকা থেকে যে যানবাহনগুলো ছেড়ে আসছে সেগুলো কিন্তু নির্বিঘ্নেই কিন্তু এই সড়কের উপর দিয়ে কিন্তু চলাচল করতে পারছে। সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছিলেন যে শেষ মুহূর্তে কিন্তু ভাড়াও কিছুটা কমেছে, তবে প্রচুর পরিমাণে আমরা যানবাহন দেখতে পাচ্ছি। যানবাহনের সংশ্লিষ্টরা যেটি বলছেন যে
শেষ দিন, অর্থাৎ তারা ধারণা করছেন আজকেই শেষ দিন। সেই শেষ দিনের কিন্তু আসলে যারা আসলে বাড়ি যাবেন তারা এখনও আসেননি। বিকেল থেকে সন্ধ্যা নাগাদ কিন্তু কিছুটা চাপ হতে পারে, তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি সেটি কিন্তু পুরোপুরি ফাঁকা বললেই চলে। যারা অপেক্ষা করছেন তারা কম দামে, আসলে কম ভাড়ায়, এখন পর্যন্ত গতকালের তথ্য যদি বলি যে গতকাল চন্দ্রা থেকে রংপুরের ভাড়া নেওয়া হয়েছে 1200 থেকে 1300 টাকা। সেই ভাড়া কিন্তু এখন লোকাল পরিবহনগুলোতে 5 থেকে 600 টাকা নির্ধারণ করা হয়েছে। এত স্বস্তির পরেও কিন্তু বেশ দুঃসংবাদ রয়েছে। এই গাজীপুরের বিভিন্ন অংশে কিন্তু সড়ক দুর্ঘটনায় এর মধ্যে 5 জনের মতো নিহতের তথ্য আমরা পেয়েছি। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে ঈদযাত্রার সবশেষ। ঈদযাত্রার আরও খবরাখবর জানতে আমরা চলে যাব মাওয়ার প্রান্তে, সেখানে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আগামীকাল ঈদ, এই আশা রেখে যারা শেষ সময় রাজধানী ছাড়ছেন তারা কিন্তু নির্বিঘ্নে পদ্মা সেতু পার হয়ে যাচ্ছেন এবং এই দুপুর পর্যন্ত সর্বশেষ কিন্তু 18,000 যান পারাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে ঈদ যাত্রা, এবং সেখান থেকে কিন্তু 2 কোটি টাকার টোল আদায় হয়েছে। এবং এভাবেই যে সকাল থেকে কখনো কখনো লম্বা লাইন, আবার কখনো কখনো ফাঁকা হয়ে যাচ্ছে পুরো টোল প্লাজার সামনে। এর সামনে যে পদ্মা সেতুর উত্তর থানা রয়েছে সেখানে একটা ছোট জটলা রয়েছে। বিভিন্ন ঈদ যাত্রী যারা আছেন ঢাকায় পরিবহনের সিট পাননি, তারা কিন্তু এখান থেকে উঠবার চেষ্টা করছেন এবং এর বাইরে পদ্মা সেতু হয়ে দ্রুত জাজিরা দিয়ে কিন্তু বিভিন্ন দিকে ছুটছে যাত্রীরা শেষ মুহূর্তে। আর এদিকে ট্রেনও কিন্তু যাচ্ছে, ট্রেনও কিন্তু যারা আজকে রাতে ট্রেনে যাবেন পদ্মা সেতুতে তাদেরও প্রস্তুতি চলছে। এর মাঝে যে কটি ট্রেন গেছে সবগুলো কিন্তু উপচে পড়া ভিড় ছিল এবং দায়িত্বশীলরা বলছেন যে পদ্মা সেতু ব্যবহার করে দক্ষিণাঞ্চলের 21 জেলায় যে ঈদ যাত্রা হচ্ছে সেটি লম্বা ছুটির কারণে যেমন নির্বিঘ্ন হচ্ছে, একই সঙ্গে কিন্তু নানা রকম ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। যে এখানকার যে মনিটরিং ব্যবস্থা সেটিও কিন্তু অনেক পরিবর্তন। এইসব কারণে কিন্তু পদ্মা সেতুতে যে ঈদ যাত্রার 5 দিনে কিন্তু 17.5 কোটি টাকা টোল আদায় হয়েছে এবং সব মিলে কিন্তু 2,277 কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে। তো এই ছিল পদ্মা সেতুর ঈদ যাত্রার সবশেষ। ঈদযাত্রার খবর জানছিলাম পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, গাজীপুর ও কমলাপুর রেল স্টেশন থেকে। জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, উদারপন্থী দলগুলোকে সুযোগ কম দেয়া হলে জঙ্গিবাদের উত্থান ঘটবে। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ মির্জা ফখরুল। নির্বাচনে আয়োজনে টালবাহানা করা হলে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার। ঈদ উল ফিতর সামনে রেখে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন তিনি। বক্তব্যে উঠে আসে ডক্টর ইউনূসের চীন সফর, আগামী নির্বাচন, আওয়ামী লীগের বিচার সহ নানা বিষয়। কিছু আলোচনা হয়েছে নিঃসন্দেহে, যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এমওইউ স্বাক্ষর হয়েছে, সেগুলো পজিটিভ এবং আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি আর কি। সরকার প্রধানের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, সংকট সমাধানে নির্বাচনই একমাত্র পথ। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। বিএনপির জনপ্রিয়তার ভয়ে কেউ কেউ জাতিকে বিভ্রান্ত করছে, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সহ লিবারেল পার্টিগুলোকে বাধাগ্রস্ত করা হলে উত্থান ঘটবে জঙ্গিবাদের। উদ্দেশ্য একটাই, বিএনপিকে আপনার মেলাইন করার চেষ্টা করা। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কালকে আমি এটা বলেছি যে বিএনপি আপনি যদি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে। হ্যাঁ, ওইটাকে কীভাবে কমানো যায়, বিএনপির জনপ্রিয়তা কীভাবে কমানো যায়, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে। আজকে যদি লিবারেল পার্টিগুলোকে যদি আপনার সুযোগ কম দেওয়া হয়, তাদেরকে যদি আপনার আটক করে দেওয়া হয়, তাহলে কিন্তু
জঙ্গিবাদের উত্থানের যথেষ্ট সম্ভাবনা আছে। সরকারের কোনো কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব দাবি করেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কনসিয়াসলি কিছু কিছু মহল তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান। নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, সেই কারণেই আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় নামতে হতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিয়ে বিএনপি মহাসচিব গণহত্যার জন্য জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এর সিদ্ধান্তটা নেবে জনগণ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। মিয়ানমার থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বাংলাদেশের ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করেন ভূতত্ত্ববিদ। বলছেন, ইন্দো বাংলা সাবডাকশন জোন ও ডাউকি চ্যুতিতে সঞ্চিত আছে প্রচুর শক্তি। এ অবস্থায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। নিমিষেই ধসে পড়ছে বহুতল ভবন সহ একের পর এক স্থাপনা। হতবিহ্বল মিয়ানমার ও থাইল্যান্ডবাসী। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশও। ফায়ার সার্ভিস বলছে, মিয়ানমার থাইল্যান্ডের মতো শক্তিশালী ভূমিকম্প ঝুঁকিতে আছে বাংলাদেশও। উচ্চ ঝুঁকিতে রয়েছে 4 অঞ্চল: ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম। 2 বছর আগে রাজুকের গবেষণায় বলা হয়, মুহূর্তেই ধসে পড়বে রাজধানীর অন্তত 8,64,000 ভবন, যা মোট ভবনের 40%। ভূতত্ত্ববিদরা জানান, বাংলাদেশে ভূমিকম্পের উৎস দুটি। একটি বাংলাদেশের পূর্বে অবস্থিত ইন্দো বাংলা সাবডাকশন জোন, অন্যদিকে হিমালয়ের পাদদেশে অবস্থিত ডাউকি চ্যুতি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাবডাকশন জোন। এখানেই দুটি প্লেট আটকে আছে একটির সঙ্গে অন্যটি, যেখানে সঞ্চিত আছে 8.2 থেকে 9 মাত্রার শক্তি। একটা প্লেটের নিচে আর একটা প্লেট, যে এটা হচ্ছে ইন্ডিয়া প্লেট, এটা বার্মা প্লেট। এই একটা প্লেটের নিচে আর একটা প্লেটের তুলিয়ে যাওয়াকে বলা হয় সাবডাকশন। সাবডাক্টেড হচ্ছে ইন্ডিয়ান প্লেটটা বার্মা প্লেটের নিচে তুলিয়ে যাচ্ছে, সাবডাক্টেড হচ্ছে। দুটা প্লেটের যে গতি, এটার উপরেই নির্ভর করে যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়ে আছে এবং সেই শক্তিটা পরবর্তীতে কখন সেটা বের হয়ে আসতে পারে ভূপৃষ্ঠে। ভূমিকম্পের আগাম পূর্বাভাস না থাকায় ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। ভূমিকম্পের আগে আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী ধরনের প্রস্তুতি থাকা দরকার এবং ভূমিকম্প হলে আমরা 2-1 কদমের মধ্যে আমাদের কিভাবে নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব এবং ভূমিকম্পের পরে আমার কি দায়িত্ব, যে আমার আশেপাশে কারা হতাহত হলো তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সেবা করা। ভূমিকম্প হলে করণীয় কি তা জানতে ন্যাচারাল হ্যাজার্ড গেম অনুসরণের পরামর্শ সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের 16.5 টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সকালে সেনা ও বিমান বাহিনীর সমন্বয়ে 2টি বিমানে করে শুকনো খাবার সহ চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। গত 28 মার্চ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। লণ্ডভণ্ড হয়ে যায় কয়েকটি অঞ্চল। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা দিয়েছে খাবার, পানি আর চিকিৎসার সংকট। এমন মানবিক বিপর্যয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে অনেকেই। এবার বিপর্যস্ত মিয়ানমারের পাশে প্রতিবেশী বাংলাদেশ। 2টি বিমানে পাঠানো হলো 16.5 টন শুকনো খাবার। বিমান ও সেনাবাহিনীর সমন্বয়ে এসব খাবার পাঠানো হয়। রোববার সকালে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে কার্যক্রম পরিদর্শনে যান সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুধু শুকনো খাবারই নয়, পাঠানো হচ্ছে চিকিৎসা সামগ্রীও। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাঁবু, শুকনো খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ত্রাণ সহায়তার পাশাপাশি সামরিক ও বেসামরিক পর্যায়ে দুটি চিকিৎসক দলও প্রস্তুত রাখা আছে বলে জানানো হয়। সেনাবাহিনীর একটা মেডিকেল টিম 10 সদস্যের এবং অসামরিক ডাক্তারদের সামনে 11 সদস্যের আরেকটা টিম প্রস্তুত রয়েছে। আমাদের 2টা মেডিকেল টিম প্রস্তুত রয়েছে, আমাদের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। মিয়ানমারের যে অথরিটি তারা আমাদের উদ্ধারকারী দল এবং আমাদের ডাক্তারদের যে দল আছে তাদেরকে গ্রহণ করার জন্য তারা এখনো প্রস্তুত নয়। যখন তারা প্রস্তুত হবে আমরা ইমিডিয়েটলি যোগাযোগ রাখছি, আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। সেনাবাহিনী জানায় মিয়ানমারের চাহিদা সাপেক্ষে সহায়তা দেবে বাংলাদেশ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। চলন্ত প্রাইভেট কারে একের পর এক গুলি। চট্টগ্রাম নগরীতে প্রাইভেট কারে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন 4 জন। হাসপাতালে নেয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শনিবার মধ্যরাতে নগরীর বাকলিয়ার চন্দনপুরায় এ হামলার ঘটনা ঘটে। হত্যার বিচার দাবি স্বজনদের। র্যাব বলছে জড়িতরা ছাড় পাবে না। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। শনিবার রাত 2:45 চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতুর পাশের বালুমহাল থেকে প্রাইভেট কারে করে যাচ্ছিল সরওয়ার নামে এক ব্যক্তি সহ 5 জন। হঠাৎই 10 থেকে 12 জনের একটি দল মোটরসাইকেল নিয়ে 4-5 থেকে চলন্ত প্রাইভেট কারে গুলি চালাতে থাকে। প্রায় আধ ঘন্টা পর্যন্ত প্রাইভেট কার লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি ছুটতে ছুটতে ধাওয়া করা হয়। এক পর্যায়ে অ্যাক্সেস রোডের অপর প্রান্ত চন্দনপুরায় গিয়ে গাড়িটি থেমে যায়। এই সময় গাড়িতে থাকা 4 জন গুলিবিদ্ধ হয়। তবে গাড়ির আরেক আরোহী হামলার সময় পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মধ্যে বখতিয়ার উদ্দিন মানিক ও মোহাম্মদ আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আমাদের বাইকে যে মাসে আমরা ওর বিচার চাই। এ হামলায় আহত হৃদয় ও রবিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দাবি গাড়িতে থাকা সরওয়ারকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা। দুবাই প্রবাসী সাজ্জাদ বলে, এড মার্ডার সাজ্জাদ আর অনুসারী এগুলো সব সরওয়ার ভাই উনিকে মেরে ফেলবে, কি কারণে মারবে সেটাও জানে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও অস্ত্রের ব্যবহার করেছেন অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব। কঠোর অবস্থানে আছি এবং ধীরে ধীরে আরও কঠোরতা বৃদ্ধি করব। এই ধরনের অস্ত্র নিয়ে ঘোরাফেরা এবং গোলাগুলি এই বিষয়গুলোকে আমরা কোনোভাবে বরদাস্ত করব না। যারা ঘটনা ঘটিয়েছে ইনশাল্লাহ আমরা খুব অচিরেই তাদেরকে খুঁজে বের করব এবং অ্যারেস্ট করে ফেলব। নিহত মানিকের বাড়ি চট্টগ্রামের হাটাজারির নজুমিয়া হাট ও আবদুল্লার বাড়ি কক্সবাজারে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চৈত্রের মাঝামাঝিতে এবার ঈদ উল ফিতর হলেও তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলে সুখবর দিল আবহাওয়া অফিস। তবে এপ্রিলের 2 তারিখের পর থেকে বাড়তে পারে উষ্ণতা। ঢাকাসহ কয়েকটি জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে বলেও জানায় আবহাওয়া অফিস। মঞ্জুর রহমানের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। চৈত্রের দুপুরে রৌদ্রোজ্জ্বল আকাশ, শুষ্ক প্রকৃতি, রুগ্ন পাতা। শুরু হয়েছে গরমের দাপট। উষ্ণতায় কিছুটা স্বস্তি পেতে শিশুরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ছে লেকের পানিতে। তাপ থেকে রক্ষা পেতে কেউ বা গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছেন। এই অবস্থায় ঈদের দিন তাপমাত্রা কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। রোদের যে পরিমাণ তাপ, হাঁটতে অনেক একটু কষ্ট হচ্ছে। দিনেও গরম, রাতেও গরম, টিকা যায় না। ঘাম পড়তাছে, আবার রোজা রেখে রোদ, সবারই কষ্ট হচ্ছে। গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছে। বৃষ্টি নাই, বাদল নাই। ঈদের দিনে তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। গেল দুদিনের তুলনায় রোববার তাপমাত্রা কিছুটা কম। সেই ধারাবাহিকতায় ঈদের দিন তীব্র গরম অনুভব হবে না বলে জানায় আবহাওয়া অফিস। ঈদের দিন যেটা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে যদি এখন যে নর্থ ওয়েস্টার পিরিয়ড, যদি কোনো সিগনিফিক্যান্ট ক্লাউড মেঘ এসে যায়, সেক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে ওই লোকালাইজ অনুযায়ী সেখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি সেই সিভি ক্লাউড যদি না আসে তাহলে আবহাওয়া মোটামুটি ভালোই থাকবে। তবে ঢাকা সহ কয়েকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে বলেও জানান এ আবহাওয়াবিদ। হালকা থেকে মাঝারি ধরনের হিটওয়েভ আমরা পেয়েছি। 30শে মার্চ আজকে কিছুটা কমে আসতে পারে, আগামীকালকেও আজকের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের 2 তারিখের পর থেকেই তাপপ্রবাহ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই তাপপ্রবাহ আজকে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে শেষ মুহূর্তে পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার ও প্রসাধনী কিনছেন অনেকেই। এই মুহূর্তে রাজধানীর ইস্টার্ন মল্লিকায় আছেন ফরহাদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখতে দেখতে রোজার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, এবং একই সাথে আমরা যেটি বিভিন্ন শপিং মল এবং বিপণী বিতান ঘুরে দেখছি,
যারা ক্রেতা আছে তাদের সাথে কথা বলে যেটি জানছে তাদের কেনাকাটাও কিন্তু একেবারেই শেষ। তবে আজকে এই মুহূর্তে মানুষজন যারা আসলে শপিং মলগুলোতে আছেন, ভিড় করছেন, আসা যাওয়ার মাঝে আছেন, তারা মূলত জুয়েলারি, কসমেটিক্স আইটেম সেগুলোতেই নজর দিচ্ছেন, অর্থাৎ জামা জুতো যা কিনেছেন আসলে তার সাথে মিলিয়ে জুয়েলারি কেনার চেষ্টা করছেন। পাশাপাশি অনেকেই আসলে তাদের যে প্রসাধনী সামগ্রী যেগুলো আছে সেগুলো তারা কিনছেন, মেকআপ এর যেসব প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো তারা কিনছেন। এবং আমরা যেটি দেখছি আসলে সকাল থেকে, যেহেতু একেবারেই শেষ দিকে, সকাল থেকে মানুষজনের উপস্থিতি খুব একটা ছিল না, তবে দুপুর নাগাদ মানুষজনের উপস্থিতি কিছুটা বেড়েছে। আমরা এখানকার বিক্রেতা যারা আছে তাদের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছিলেন যে অন্যান্য বছর ঠিক এই দুই একটা দিন, আজকে যেমন 29 রোজা বা তারও আগের 2 দিন একটু বেশি ভিড় থাকে, তবে এবছর সেটি তুলনামূলক কিছুটা কম। তারা আবার সেটিও বলছেন যে পাশাপাশি জিনিসপত্রের দাম যেরকম বেড়েছে, মানুষজন তাদের ক্রয় ক্ষমতার ভিতরে অনেকে বাইরে চলে গেছে এবং সে কারণে অনেকে কম কিনছেন। তবে সব মিলিয়ে তারা যদি বলছেন গত বছর তুলনায় এবছর সব মিলিয়ে ক্রেতার উপস্থিতি কম ছিল, তবে ব্যবসা খুব একটা খারাপ তেমন একটা যায়নি, তারা সেটি বলছিলেন। তবে আজকে যেটি আমরা আরেকটু ব্যাপার বলছিলাম যে এই মাসের শেষ দিকে এসে মাঝরাত পর্যন্ত বেশ কয়েকদিন যাবত খোলা ছিল এবং আজকে যদি চাঁদরাত হয় সেটা উপলক্ষ করেও আজকে মাঝরাত অর্থাৎ 12টা, 1টা, 2টা পর্যন্ত এই শপিং মলগুলো খোলা থাকবে, এমনটি আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ঈদ কেনাকাটার এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। ঈদ কেনাকাটার সবশেষ জানতে এতক্ষণ ছিলাম রাজধানীর শপিং মলে। আবারও বাড়তে যাচ্ছে ভোজ্য তেলের দাম। আগামী মঙ্গলবার থেকে বোতলজাত সয়াবিনের দাম লিটারে 18 আর পাম ও খোলা সয়াবিন বাড়তে পারে 13 টাকা, কারণ ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ভোক্তারা বলছেন সরকার ভ্যাট না কমালে নিরুপায় ব্যবসায়ীরা বাধ্য হয়েই বাড়িয়ে দিবে দাম। সরকার নির্ধারিত দামেই বাজারে বিক্রি হচ্ছে পাম অয়েল ও সয়াবিন তেল, সরবরাহ রয়েছে স্বাভাবিক। মোটামুটি এখনো তেলের বাজার মোটামুটি এখনো সরবরাহ ঠিকই আছে। তবে আগামী মঙ্গলবার থেকে বাড়তে পারে এই ভোজ্য তেলের দাম, এমন শঙ্কা ঘিরে ধরেছে ভোক্তাদের। দামের বিষয়টা শুনতেছে, এটা আসলে আমরা সাধারণ পাবলিক হিসাবে কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারছি না। ভোক্তার এমন আশঙ্কার কারণ গেল 15 ডিসেম্বর পাম অয়েল ও সয়াবিন তেল আমদানিতে উৎপাদন ও স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আগাম কর অব্যাহতি দিয়ে এনবিআর যে এসআরও জারি করেছিল তার মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ভ্যাট অব্যাহতি বহাল থাকবে নাকি পণ্যের দাম বাড়বে, এখনো সেই সিদ্ধান্ত জানায়নি সরকার। আমরা বাড়তি দামে কিনবো, বাড়তি দামে বিক্রি করবো। এখন যে দাম আছে আরো যদি বাড়ে তাহলে তো আমাদের পণ্য কেনাটা অনেক কষ্ট হয়ে যাবে। যেভাবে হোক এটা কন্ট্রোল করা উচিত সরকারকে। ব্যবসায়ীরা বলছেন আগাম কর ও ভ্যাট উঠে গেলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 18 টাকা বেড়ে দাঁড়াবে 193 টাকায়। খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম লিটারে 13 টাকা বেড়ে হবে 170 টাকা। সরকারি সিদ্ধান্ত মেনেই বাজারে তেল সরবরাহ করবেন তারা। 1 তারিখের পর থেকে আমরা যে মালটা সরবরাহ দিব বাজারে, ওখানে আপনার 15% ব্যাট দিয়ে সরবরাহ করতে হবে আর কি। ব্যাটটা দিলে আলটিমেটলি তো এটা প্রাইসের সাথে যোগ করে আমাকে দিতে হবে। ব্যাটটা তো আমাকে নিতে হবে, কাস্টমারের কাছ থেকে ব্যাটটা নিতে হবে না। ভোজ্য তেল আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এরই মধ্যেই চিঠি দিয়ে দাম বৃদ্ধির শঙ্কার কথা জানিয়েছে ট্যারিফ কমিশনে। দেশের বাইরে খবর। মিশর ও কাতারের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে পাল্টা প্রস্তাব দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন জানায় হামাসের হাতে জিম্মি বাকি 24 ইসরায়েলকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার কিছু অংশ উপস্থিত থাকবে আইডিএফের সেনারা। এদিকে পবিত্র ঈদ উল ফিতরেরও মাঝেও উপত্যকা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এতে 5 শিশুসহ অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে স্থল অভিযান শুরু হয়েছে লাইফলাইন খ্যাত রাফায়ও। অন্যদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলে সাদা এবং সানা শহরে একের পর এক বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঈদ উদযাপন মিল রেখে বাংলাদেশেও কিছু জায়গায় নামাজ আদায়। জাতীয় ঈদগাহ ময়দানে 5 স্তরের নিরাপত্তা, প্রস্তুত বাণিজ্য মেলার পুরাতন মাঠও। শেষ মুহূর্তেও বাড়ি পানে ছুটছেন নগরবাসী, লঞ্চে যাত্রীদের ভিড়। শিডিউল বিপর্যয় না থাকলেও ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে মানুষ পরিবহন, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং উদারপন্থী দলগুলোকে বাধা দিলে উত্থান ঘটবে জঙ্গিবাদের, বললেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচন নিয়ে টাল বাহানা করা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।